আসসালামু আলাইকুম। আকাশ ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ভেক্টরের সেকেন্ড ক্লাস। এখানে আমাদের বল কি, ঘূর্ণন বল কি, কৌণিক ভরবেগ বা কৌণিক বেগ ইত্যাদি বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। তো এগুলো ভেক্টরের আমাদের খুবই বেসিক একটা পার্ট। ভেক্টরের অ্যাকচুয়াল ফিল্ড পেতে এই বিষয়টা সম্পর্কে খুবই ক্লিয়ার একটা কনসেপ্ট থাকা দরকার। তো দেখো, আমরা সর্বপ্রথম বল নিয়ে আলোচনা করব। তাহলে বল জিনিসটা কি? এটা একটা বাহ্যিক কারণ। তাহলে এই বাহ্যিক কারণে কোনো একটা গতি বা স্থিতি অবস্থার পরিবর্তন ঘটাও বা পরিবর্তন ঘটানোর কি চেষ্টা করো, তাহলে এই বাহ্যিক কারণটাকে আমরা কি বলবো? বল। তাহলে যেমন ধর একটা বস্তু, তাহলে বস্তুটাকে তুমি ধাক্কা দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাইতেছো, অথবা কোনো একটা বস্তুকে টেনে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাইতেছো, অথবা এই যে আমাদের বোর্ডটা আছে এটাকে ধাক্কা দিয়ে আমি এটাকে কি করতেছি? গতিশীল করার চেষ্টা করতেছি। তাহলে এই কারণটাকে আমরা কি বলবো? বল। তাহলে মনে রাখবা, বলের ইংলিশ কি? ফোর্স। তাহলে প্রথম অক্ষর এফ, তাহলে প্রথম অক্ষর এফ থেকে আমরা এটাকে এফ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এফ সমান সমান লেখাই যায় আমাদের কত? এম এ। এম এ, বা তুমি এটাকে এভাবেও লিখতে পারো যে এ ত্বরণ। তাহলে ছোটবেলায় পড়ছিলাম ত্বরণ মানে বেগ বৃদ্ধির হারকে বা বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলবো? ত্বরণ। ভি মাইনাস ইউ ডিভাইডেড কত? টি। তো এখন দেখো আমরা একক দেখব। তাহলে দেখো আমাদের বলের একক কত জানি? নিউটন। বা আমরা এটাকে অন্যভাবে প্রকাশ করতে পারি, ভর। তাহলে ভরের একক কত জানি? কেজি। তাহলে ত্বরণের একক কত জানি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন দেখো, তাহলে এই এককটা থেকে আমরা মাত্রা তৈরি করব। তাহলে একটা কথা সারা জীবন মনে রাখবা, যে আমরা যে কোনো একক থেকে মাত্রা তৈরি করতে হলে অবশ্যই তুমি সেটাকে মৌলিক এককে নিয়ে আসবা। যেমন ধরো নিউটন, তুমি কিন্তু নিউটন দেখে তুমি মাত্রা তৈরি করতে পারো না। তো তোমার দেখো এখানে মৌলিক এককে ভেঙে নিছি, কেজি, এমএস ইনভার্স টু। মৌলিক একক কয়টা? তিনটা। দৈর্ঘ্যের একক ভর, সময়ের একক কত? সেকেন্ড, এবং ভরের একক কি? কেজি। তো আমরা দেখো এই মাত্রা তৈরি করার নিয়মটা একটুখানি সাইডলি একটু মনে রাখতে পারি, এটা সারা জীবনের জন্য মনে রাখবা। যেমন আমাদের ভর, তাহলে ভরের ইংলিশ কি? আমাদের মাস। তাহলে প্রথম অক্ষর থেকে আমরা ভরের মাত্রাটা কি লিখতে পারি? এম। তারপরে দেখো আমাদের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের ইংলিশ কি জানি আমরা? লেন্থ। দৈর্ঘ্যের ইংলিশ লেন্থ। তাহলে লেন্থের প্রথম অক্ষর থেকে এটার মাত্রাটা কি দ্বারা প্রকাশ করব? এল। এরপরে দেখো আমাদের কি? সময়। তাহলে সময়ের ইংলিশ কি আমরা কি জানি? টাইম। সময়ের ইংলিশ হতেছে টাইম। তাহলে টাইমের প্রথম অক্ষর থেকে আমরা এটাকে টি দ্বারা ডিনোট করতে পারি। আর মাত্রা সব সময় থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়, থার্ড ব্র্যাকেটের মধ্যে মাত্রা রাখা হয়। ওকে। তো এখন দেখো এখানে আমাদের কি? ভর আছে, ভরের ইংলিশ কি? মাস। তাহলে প্রথম অক্ষর থেকে কি লিখতে পারি? ভরের ইংলিশ মাস। তাহলে প্রথম অক্ষর থেকে কত? এম। এরপর দেখো মিটার, কারণ দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের ইংলিশ লেন্থ। তাহলে প্রথম অক্ষর থেকে কত লিখতে পারি? এল। এরপর দেখো সেকেন্ড, সময়ের একক, এটার ইংলিশ টাইম। তাহলে প্রথম অক্ষর থেকে টি লিখতে পারি, কিন্তু ইনভার্স টু আছে তাই টু লিখবো। তাহলে এটার মাত্রা হলো এম এল টি ইনভার্স টু। তারপর দেখো আমরা জানি যে বল একটা কোন রাশি? ভেক্টর রাশি। তাহলে বল একটি হইতেছে আমাদের ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তাহলে এখানে দেখো, তাহলে বলের দিক আছে। তাহলে আমি দেখো এই বস্তুটাকে আমি যদি বল প্রয়োগ করি, তাহলে আমি বল প্রয়োগ করলে বেগের দিক যেদিকে, আমার বলের দিকটাও সেদিকে। আর বেগ যেদিকে, তুমি বলতে পারো যে ত্বরণের দিকটাও কি সেই দিকে। তাহলে আমরা কি এখানে বলতে পারি না যে বেগের দিকে বা ত্বরণের দিকে? তো আমরা দেখো তাহলে বলতে পারি এখানে যে আমাদের বলের দিক হবে বেগের দিকে বা ত্বরণের দিকে। তো দেখো তাহলে এখন আমরা দেখবো যে টর্ক বা ঘূর্ণন বল, বা আমরা দেখবো বলের ভ্রামক। তাহলে মনে রাখবা যে এই বলের ভ্রামকটা পাবো বা টর্কটা পাবো কোথায়? যে কোনো ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে। তাহলে এটা কিভাবে ডিনোট করতে পারবো? যে কোনো একটা ঘূর্ণনশীল বস্তু ধরে নাও এই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে আমি ধরে নাও যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটাতে আমি বল ক্রিয়া করব। তাহলে এই বিন্দুটাতে আমি মনে করো যে এফ বল ক্রিয়া করছি। কত বল? এফ বল। তাহলে এখন যেই বিন্দুতে বল ক্রিয়া করছি, তাহলে ঘূর্ণন অক্ষ হতে এই বিন্দুটা যে দূরত্বটা, এই দূরত্বটা বা এই ভেক্টরটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর আর। তাহলে এটা কোনটা কত? আমরা থিটা কোণে বল প্রয়োগ করছি। তাহলে আমি আবারও বলতেছি, কোন একটা ঘূর্ণনশীল বস্তুর একটা বিন্দু কত বল প্রয়োগ করছি? এফ বল। এবং যেই বিন্দুতে বল ক্রিয়াশীল ঘূর্ণন বিন্দু হতে এই বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা বলবো আর। তাহলে এখন টর্ক কি বলতেছে? টর্ক হবে এই অবস্থান ভেক্টর এবং এই বলের ভেক্টর গুণফলটাকে আমরা টর্ক বলবো। টর্কটা কাকে বলতেছে? আমাদের টর্ককে আমরা টাউ দ্বারা প্রকাশ করব। তাহলে এটা হবে যেই বিন্দুতে বল ক্রিয়াশীল ওই বিন্দুর অবস্থান ভেক্টর কত? আর। তাহলে এবং
ওই অবস্থান ভেক্টরের উপর আমাদের প্রযুক্ত যে বলটা, এই বলটা কত এফ, তাহলে এই দুইটার ভেক্টর গুণফলটাই হবে আমাদের টর্ক। তো এটা আমরা ডিটেইলে পরবর্তীতে আমরা পড়বো যে এখানে ক্রস গুণফল তুলে দিলে আমাদের এখানে হবে আর এফ কত সাইন থেটা, আর এফ সাইন থেটা। তাহলে সংজ্ঞাটা দেখো, যে কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণরত কোনো একটা বস্তুর যে বিন্দুতে বল ক্রিয়াশীল ওই বিন্দুর অবস্থান ভেক্টর, ওই বিন্দুর কি অবস্থান ভেক্টর, তাহলে অবস্থান ভেক্টর কত আর, এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফল, তার প্রযুক্ত বল কত এফ, তাহলে আর এবং এফ এর ভেক্টর গুণফলটাকে আমরা বলবো টর্ক। তাহলে টর্কের মান হবে আর এফ সাইন থিটা। তো দেখো, তাহলে এই টর্কের আরো বাস্তবসম্মত একটা এক্সাম্পল তুমি দেখতে পারো, যে এটা মনে করো মুভিতে দেখা যায়, এটা মনে করো নায়ক, তাই কি না, আর এখানে মনে করো আমাদের ভিলেন আছে, তাই না। তো এখন নায়ক মনে করো আমাদের ভিলেনকে একটা কিক করছে, কিক খেয়ে দেখো আমাদের এই ভিলেন মনে করো আমাদের উড়ি উড়ি মনে করো কত মিটার গেছে, 100 মিটার গেছে মনে করো। তো ঘটনাটা কিন্তু এমনটা হতে পারতো, তোমরা দেখবা মুভিতে দেখবা এরকম টাইপের ব্যাপার স্যাপার দেখা যায়, যে এখানকার একটা কি করছে, এখানকার ভিলেন মনে করো আমাদের জায়গায় দাঁড়িয়ে মনে করো 100 পাক ঘুরছে, 100 পাক ঘুরে ফেলছে। তাহলে দেখো এটাও কিন্তু আমাদের কি ঘুষি, এটাও কিন্তু ঘুষি, দুইটাই আমাদের বল, কিন্তু এটা আমাদের কোন বল, এটা নরমালি আমাদের বল, এটা বল, কিন্তু এটা কিন্তু আমাদের নরমাল বল না, এটা বলের একটা ক্রাইটেরিয়া, বলের একটা প্রকারভেদ, সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন বল, বা এটাকে আমরা কি বলতে পারি টর্ক, ঘূর্ণন বল বা টর্ক। তাহলে যেই বলটা ঘূর্ণনশীল বলে যোগান দিতেছে, তাহলে ওই জিনিসটাকে আমরা কি বলবো এখানে ঘূর্ণন বল বা টর্ক। তো এই বিষয়টা তোমরা বাস্তবে দরজা লাগানোর ক্ষেত্রে দেখতে পারো, দেখা যায় একটা দরজা আমাদের যেই জায়গাটা ধরে আমাদের ঘুরতেছে এই জায়গাটা ঘূর্ণন বিন্দু, এবং যে জায়গাটা হাতলটা ধরে তুমি বল প্রয়োগ করতেছো, দেখবা যেটা দূরত্বটা যত বেশি হবে তত বেশি ঘুরবে। তো তুমি যদি এই হাতলটা যদি কাছে নিয়ে আসে গোড়া থেকে ঘোরানোর চেষ্টা করো, অর্থাৎ দূরত্বর মানটা যদি কমাই দাও, দেখবা টর্কের মানও কমে যাবে। তাহলে টর্কটা হবে আর এর সাথে সমানুপাতিক, অর্থাৎ আর বাড়লে আমাদের টর্ক বাড়বে এবং বল বাড়লেও টর্কের মান কি বাড়বে। এখন দেখো আমরা একক দেখব, তাহলে দেখো এখানে বলের একক কি আমাদের নিউটন, এখানকার দূরত্বের একক কি মিটার, তাহলে এটাকে আমরা কি বলতে পারি নিউটন মিটার, বা এটাকে আমরা মাত্রা তৈরি করার জন্য মৌলিক এককে লিখতে পারি। তাহলে আমরা মৌলিক এককে কি লিখতে পারি, এখানকার কেজি, আমাদের এখানকার নিউটনের একক কত কেজি, এম এস ইনভার্স কত 2, আর মিটার দ্বারা গুণ করলে হবে কেজি মিটার স্কয়ার, এস ইনভার্স কত 2। তাহলে এখন তুমি যদি এখান থেকে মাত্রা তৈরি করতে যাও, তাহলে আমরা আগেই দেখছিলাম যে এখানকার কেজি এটা ভর, তাহলে ভরের ইংলিশ কি আমাদের মাস, তাহলে প্রথম অক্ষতে কত বলা যায় এম, এখানকার দেখো মিটার এটা দূরত্বের একক, তাহলে দূরত্বের ইংলিশ লেন্থ, তাহলে এল স্কয়ার, এটা সময়, সময়ের ইংলিশ কত টাইম, তাহলে টি ইনভার্স কত 2, তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স 2। এই মাত্রাটা বেশ ইম্পর্টেন্ট। তাহলে এখন দেখো, তাহলে মনে রাখবা যে আমাদের টর্ক এটা একটা আমাদের ভেক্টর রাশি, কোন রাশি ভেক্টর রাশি, এবং এটা দিক কোন দিকে হবে আপাতত মনে রাখো যে আমাদের যে কোনো ক্রস গুণফলের দিক হবে ওই তলের লম্ব বরাবর, তাহলে টর্কেরও দিক হবে আমাদের কোন দিকে লম্ব বরাবর, আর এবং এফ এর লম্ব বরাবর। তাহলে দেখো আমাদের এখানে তাহলে বল হয়ে গেল, আমাদের কি টর্ক বা ঘূর্ণন বল আমাদের কি হয়ে গেল। দেখো আমরা এখন আলোচনা করব যে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে আমরা ছোটবেলায় এটা পড়ছিলাম 9-10-এ যে বেগ মানে কি স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলতাম, অর্থাৎ উপরে হয়তো আমাদের কি স্মরণ আর নিচে হয়তো আমাদের কি সময়, তাহলে এই স্মরণের পরিবর্তনের হারকে আমরা কি বলতাম বেগ। যদি কৌণিক বেগ বলে তাহলে কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করব। তাহলে মনে রাখবা এটা যদি আমাদের সরাসরি আমাদের স্মরণ ঘটে তখন এটাকে আমরা স্মরণ বলবো, আর যদি আমাদের এটাকে ঘূর্ণনের ক্ষেত্রে ঘূর্ণন বরাবর স্মরণ ঘটে অর্থাৎ কোণের পরিবর্তন ঘটে তাহলে তখন সেটাকে আমরা কৌণিক বেগ বলবো। তাহলে এক্ষেত্রে স্মরণটা হবে কৌণিক বেগে, এটা কিন্তু আমাদের কোণের পরিবর্তন হবে, অর্থাৎ কৌণিক স্মরণ ডিভাইডেড আমাদের কি বলতে রেখে সময়। তাহলে আমরা স্মরণকে কি দ্বারা প্রকাশ করতাম এস ডিভাইডেড এখানে কত টি, কিন্তু কৌণিক স্মরণকে আমরা কি দ্বারা প্রকাশ করব থেটা, আর এখানকার সময়টাকে আমরা কি দ্বারা প্রকাশ করব টি। তাই আমরা বলতেই পারি এখানে যে কৌণিক স্মরণের পরিবর্তনের হারকে আমরা কি বলবো কৌণিক বেগ। তাহলে আমরা সমীকরণ লিখতে পারি, তাহলে একে আমরা কি দ্বারা প্রকাশ করব ওমেগা, তাহলে ওমেগা সমান সমান কৌণিক স্মরণ ডিভাইডেড কত সময়, তাহলে কৌণিক স্মরণকে আমরা কি দ্বারা প্রকাশ করব থেটা, আর এখানকার আমরা সময়টাকে কি দ্বারা প্রকাশ করব টি। তাহলে এখন কৌণিক বেগের একক দেখব, তাহলে এখানে কি আমাদের কৌণিক স্মরণের একক কি আমাদের রেডিয়ান, আর নিচে সময় আছে তাহলে সময়ের একক কি সেকেন্ড, তাহলে উপরে গেলে হবে রেডিয়ান পার সেকেন্ড। এরপরে দেখো আমরা দেখবো এটার মাত্রা, তাহলে রেডিয়ান মানে কোণ, এটার কিন্তু কোনো মাত্রা নাই, তাহলে আমাদের মাত্রা আছে কার সময়ের, তাহলে সময়ের ইংলিশ কত টাইম, তাহলে টি, তাহলে এটার মাত্রা হবে টি ইনভার্স 1, টি ইনভার্স 1।
তো আমরা দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা এখানে দেখব। আমরা এখানে তাহলে রৈখিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। এবং কৌণিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ওমেগা দ্বারা। তাহলে দেখো এই রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা তোমরা অবশ্যই মনে রাখবা। ভি সমান সমান হবে ওমেগা আর। এগুলো নিউটনের বলবিদ্যা আরো ডিটেইলে আলোচনা করা হবে। ভি সমান ওমেগা আর। তো দেখো তাহলে আমাদের এখানে কৌণিক বেগটা হয়ে গেল। তাহলে এখন আলোচনা করব আমরা কৌণিক ভরবেগ নিয়ে। তো দেখো আমরা এখন কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আলোচনা করব। তাহলে এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? যে মনে করো যে কোনো একটা ঘূর্ণনরত বস্তু, এই বস্তুটা মনে করো ঘূর্ণনরত একটা বস্তু। তাহলে এই বস্তুটা দেখো এটা ঘূর্ণন বিন্দু। তাহলে এই ঘূর্ণন বিন্দুটা থেকে আমাদের এটার ব্যাসার্ধ ভেক্টর মনে করো কত? আর, তাই না? তাহলে এখন যে কোনো একটা বস্তু যদি ঘুরে, তাহলে একটা বস্তুকে ধরে তুমি ঘুরাবা, দেখবা যে তুমি ঘুরাতে চাইবা কিন্তু সে কিন্তু ঘুরতে চাইবে না। সে বলবে যে বাইরের দিকে এটা ছিটকে চলে যাইতে। যে কোনো একটা বস্তুকে ঘুরায় তুমি ছেড়ে দিবা, দেখবা এটা আমাদের স্পর্শক বরাবর বাইরে চলে যাবে। অর্থাৎ তার আমাদের ভরবেগের মানটা, রৈখিক ভরবেগের মানটা হবে এই স্পর্শক বরাবর কোন দিকে? বাইরের দিকে। এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো এখানকার তাহলে তার ব্যাসার্ধ ভেক্টর কত? আর। এবং তার রৈখিক ভরবেগ স্পর্শক বরাবর বাইরের দিকে কত? পি। তাহলে এখন কৌণিক ভরবেগটা হবে এই দুটা যে তলে অবস্থিত ঠিক তার কোন বরাবর? লম্ব বরাবর। তাহলে এখন সংজ্ঞাটাতে কি বলতেছে? যে আমাদের যে কোনো একটা ঘূর্ণনরত বস্তুর ব্যাসার্ধ ভেক্টর কত? আর। ব্যাসার্ধ ভেক্টর আর এবং তার রৈখিক ভরবেগ কত? পি। এই দুইটার ভেক্টর গুণফলটাকে আমরা কৌণিক ভরবেগ বলবো। অর্থাৎ এল ইজিক্যাল কত হবে? আর ক্রস পি। আর ক্রস কত? পি। তাহলে এটা আমরা তাহলে সমীকরণ বলতেই পারি যে এল সমান সমান আর ক্রস পি। তাহলে যদি আর এর মান এবং পি এর মান দেওয়া থাকে, ক্রস গুণন করলে বা এই দুইটার আমরা যদি নরমালি গুণ করি তাহলে আমরা কি পাবো? এখান থেকে মান পেয়ে যাব। তাহলে এটা দেখো ক্রস গুণফল তুলে দিলে আমরা সাইন থিটা বসাতে পারি। তাহলে আর পি সাইন থিটা, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত সেই এল এর মান। এখন দেখো তাহলে আমরা দেখবো যে এই কৌণিক ভরবেগটার এককটা। তাহলে বলো যে এখানকার ভরবেগের একক কত? কেজি এম এস ইনভার্স 1। ভরবেগে আমাদের রৈখিক ভরবেগের একক কত? কেজি এম এস ইনভার্স কত? 1। তাহলে এর সাথে একটা মিটার গুণ আছে। তাহলে মিটার মিটার গুণ করলে কত? মিটার স্কয়ার হয়ে যায়। তাহলে এটার একক হবে কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 1। এবং এটা তাহলে মাত্রা কত লিখতে পারি? তাহলে কেজি কার ভরের একক। তাহলে ভরের ইংলিশ কি আমাদের? মাস। এটা মিটার দূরত্বের একক, ইংলিশ কত? লেন্থ। তাহলে এল এর উপর স্কয়ার। এটা সময় টাইমের একক। তাহলে টাইমের প্রথম অক্ষর কত? টি। তাহলে এখানে টি ইনভার্স 1। তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স 1। তাহলে এটা যেহেতু ক্রস গুণফল, তাহলে এখানেও আমাদের কৌণিক ভরবেগের দিক হবে আর এবং পি যেই তলে অবস্থিত ঠিক সেই তলের লম্ব বরাবর। সেই তলের কি? লম্ব বরাবর। দেখো আমরা দেখবো রৈখিক ভরবেগ বা আমরা ভরবেগ দেখবো। তাহলে এটা ইংলিশে আমরা মোমেন্টাম বলবো। এটাকে আমরা ইউজুয়ালি পি দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো তার নামের মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে। এখানকার দেখো ভর এবং এখানকার দেখো বেগ। তাহলে এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে আমরা বলতেই পারি যে ভর এবং বেগের গুণফলটাকে আমরা কি বলবো? ভরবেগ বলবো। তাহলে দেখো এখানে তাহলে আমরা বলতেই পারি যে ভর ও কি বলতে রেখি? বেগের গুণফলকে, ভর ও বেগের গুণফলকে আমরা কি বলবো? ভরবেগ বলে। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগ বলে। তাহলে আমরা রৈখিক ভরবেগকে পি দ্বারা প্রকাশ করব। তাহলে পি সমান সমান কত হবে? ভর এবং বেগের গুণফল। তাহলে ভরটাকে এম দ্বারা প্রকাশ করি আর বেগটাকে কি দ্বারা? ভি। তাহলে পি ইজিক্যাল এম ভি। তাহলে এখন একক খুব ইজিলি বলতে পারি যে ভরের একক কত আমাদের? কেজি। তাহলে আমাদের বেগের একক কত হবে? মিটার পার কত? সেকেন্ড। এখান থেকে তাহলে আমরা মাত্রাটা খুব ইজিলি তৈরি করতে পারি যে ভর, তাহলে ভরের ইংলিশ কি? মাস। তাহলে প্রথম অক্ষর থেকে কত? এম। এটা দূরত্ব, তাহলে দূরত্বের ইংলিশ কি? লেন্থ। তাহলে প্রথম অক্ষর থেকে কত? এল। এটা সময়, তাহলে সময়ের ইংলিশ কত? টাইম। তাহলে টি ইনভার্স কত? 1। তাহলে এম এল টি ইনভার্স 1। তাহলে দেখো এটা কোন রাশি? তাহলে বেগ একটা ভেক্টর রাশি। তাহলে এখানকার আমাদের তাহলে ভরবেগ হবে একটি কোন রাশি? ভেক্টর রাশি। যেহেতু ভরবেগ একটি ভেক্টর রাশি তাহলে এটা দিক আছে। তাহলে দিকটা কোন দিকে? এখানে ভেক্টর রাশিকে বেগ। তাহলে এখানকার বেগের দিকটা যেই দিকে, ভরবেগের দিক হবে কি? সেই দিকে। যে একটা বস্তু তুমি এটাকে বল প্রয়োগ করো তাহলে বেগটা যেদিকে পরিবর্তন ঘটবে ভরবেগের দিকটাও সেদিকে ঘটবে। তাহলে এটা দিক হবে আমাদের বেগের দিকে। বেগের দিকে।
আমরা দেখবো এখন তল ভেক্টর। তাহলে তল ভেক্টর জিনিসটা কি? তাহলে যে কোনো একটা পৃষ্ঠ বা সমতল, মনে করে বোর্ডটা একটা পৃষ্ঠ বা সমতল, তাহলে এর উপরে বোর্ডের উপরে এই কলমটা আমাদের কি লম্ব, তাহলে এই যে লম্বটা দিক নির্দেশ করতেছে, তাহলে লম্বটাকে আমরা কি বলবো? তল ভেক্টর। তাহলে ধরে নাও আমি এখানে একটা তল অঙ্কন করছি, তাহলে এই তলটার উপর আমি একটা জাস্ট একটা অভিলম্ব যদি অঙ্কন করে দিই, তাহলে এই অভিলম্বটাকে আমরা বলবো তল ভেক্টর। তাহলে আমরা দেখো এটাকে যে কোনো একটা কিছুর উপর টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে তল ভেক্টর কিভাবে প্রকাশ করব? যে কোনো একটা অক্ষরের উপর টুপি চিহ্ন দিয়ে আমরা এটাকে কি করব? প্রকাশ করব। তাহলে টুপি চিহ্ন দিয়ে, টুপি চিহ্ন দিয়ে, যেহেতু লম্ব তাই এটা একক ভেক্টর হয়ে যাবে। তাহলে দেখো মনে রাখবা যে এই তল ভেক্টরটা ভেক্টর রাশি, কিন্তু এই যে তলটা নিলাম, এই যে তল, এই তলটা হবে আমাদের একটি স্কেলার রাশি, স্কেলার রাশি। তাহলে এটা দেখো আমি একটুখানি আবার রিপিট করতেছি, যে কোনো একটা তল, এই তলের উপর যে অভিলম্বটা অঙ্কন করছি, তাহলে এটাকে আমরা কি বলবো? তল ভেক্টর। তাহলে তল ভেক্টর একটি ভেক্টর রাশি, এটা দিক হবে অলওয়েজ ওই তলের লম্ব বরাবর, এবং যে তলটা ধরছি এই তলটা হবে একটি স্কেলার রাশি। এখন আমরা দেখবো যে একক ভেক্টর। তাহলে একক মানে কি? তার নামের মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে। একক মানে কি? এক। তাহলে যে ভেক্টরের মান এক একক, তাহলে তাকে আমরা কি বলবো? একক ভেক্টর। তাহলে দেখো তো আমরা এটাকে প্রকাশ করব কিভাবে? তাহলে মনে রাখবা যে একক ভেক্টরকে যে কোনো কিছুর ব্যাপারে একটা টুপি চিহ্ন বা হ্যাট চিহ্ন বা ক্যাপ চিহ্ন দিলে আমরা একক ভেক্টর প্রকাশ করব। তাহলে মনে রাখবা যে একক ভেক্টরের দিক কোন দিকে? এটার দিক হবে অলওয়েজ টাইম লম্ব বরাবর। যে কোনো একক ভেক্টরের দিক হবে লম্ব বরাবর। তাহলে এখন মান নির্ণয় করবা কিভাবে? যে ধরে নাও যে এ একটা একক ভেক্টর, তাই না? তাহলে এখন এ ভেক্টর, তার আমাদের মান নির্ণয় করব কিভাবে? যে কোনো একটা ভেক্টর ধরবা এবং ওই ভেক্টরটাকে তার যদি পরম মান দ্বারা ভাগ করো, তাহলে তার একক ভেক্টরের মান নির্দেশ করবে। তাহলে আমি আবারও বলতেছি, যে ভেক্টরের মান এক একক তাকে আমরা কি বলবো? একক ভেক্টর। তাহলে একক ভেক্টরকে প্রকাশ করব কিভাবে? যে কোনো একটা অক্ষরের উপর টুপি চিহ্ন বা হ্যাট চিহ্ন দিয়ে। তাহলে এটার দিক হবে কোন দিকে? লম্ব বরাবর। এবং মান নির্ণয় করব কিভাবে? যে কোনো একটা ভেক্টরকে তার পরম মান দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? একক ভেক্টর। এবং তার যদি আমাদের মান বলে, তার যদি মান বের করতে বলে, তাহলে এটাকে যদি মান বের করো, তাহলে এটার মান হবে এক একক, এক একক। তাহলে এ হইতেছে তোমার একক ভেক্টর। তো দেখো তাহলে আমরা এখানে কি কি আলোচনা করছি? কৌণিক ভরবেগ, তারপর কি রৈখিক ভরবেগ, তল ভেক্টর, একক ভেক্টর। আমরা তাহলে কি দেখবো এখন? সঠিক ভেক্টর বা কি প্রপার ভেক্টর। তাহলে দেখো যে ভেক্টরের মান শূন্য নয়, তাহলে দুনিয়াতে যত প্রকার ভেক্টর দেখবা যে যেটার মান শূন্য নয়, তাহলে শূন্য না হলেই সেটাকে কি বলবা? সঠিক ভেক্টর। তাহলে যে কোনো ভেক্টরই সঠিক ভেক্টর যদি মানটা শূন্য না হয়। ওকে, আমরা দেখো খুব ইম্পর্টেন্ট একটা ভেক্টর, যেমন আমাদের শূন্য ভেক্টর বা নাল ভেক্টর নিয়ে আলোচনা করব। তাহলে দেখো আমাদের শূন্য ভেক্টর কাকে বলবো? তার নামের মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে যে শূন্য ভেক্টর। তাহলে যে ভেক্টরের মান কি বলো তো কি? শূন্য। তাহলে তাদেরকে আমরা কি বলবো? শূন্য ভেক্টর। তাহলে দেখো যে কোনো একটা ভেক্টর যখন শুরু হয়, তাহলে এখান থেকে এটার আদি বিন্দু, এটা একটা কি শীর্ষবিন্দু পাবো। তাহলে এটা নরমালি এটা একটা কি বলো তো কি? ভেক্টর। কিন্তু এটা যদি একটা নাল ভেক্টর হয়, শূন্য ভেক্টর হয়, তাহলে এটা আমরা একটা বিন্দুর সাথে তুলনা করতে পারি। তো দেখো তো এই বিন্দুটার এটাই তোমার কি বলতে রেখে আদি বিন্দু, এটাই তোমার কি আদি বিন্দু, আবার এই জায়গাতেই তোমার কি আছে? শীর্ষবিন্দু। তাহলে এখানে কি বলতে পারি না যে আদি বিন্দু ও আমাদের কি বলতে রেখে শীর্ষবিন্দু, এই দুটো আমাদের কি বলতে রেখে একই। নাল ভেক্টরের ক্ষেত্রে আদি বিন্দু এবং শীর্ষবিন্দু কি একই বিন্দুতে অবস্থিত। তাহলে এখানে দেখো আরো একটা কথা তুমি বলতে পারো, এখানে সাইডলি এখানে বলাই যায় যে কোনো একটা নাল ভেক্টর যদি ধরো, তাহলে দেখো এই নাল ভেক্টরটার দিক আছে, যেহেতু এটা একটা ভেক্টর, তাহলে এটা দিক আছে, কিন্তু দিকটা কোন দিকে? এটা নির্দিষ্ট কোনো দিক নাই। আমি বিন্দুটা শুরু করতে পারি, এদিকে যাইতে পারি, এদিকেও যাইতে পারি, এদিকেও যাইতে পারি, যে কোনো দিকে আমি কি করতে পারি? যাইতে পারি। তাহলে নাল ভেক্টরের দিক আছে, কিন্তু দিকটা আমাদের নির্দিষ্ট নয়। তাহলে আমরা কিছু নাল ভেক্টরের কিছু এক্সাম্পল দেখবো। তাহলে মনে করো যে সমান মানের দুটি ভেক্টরের বিয়োগফল একটি কি হবে? আমাদের নাল ভেক্টর হবে। তাহলে ধরে নাও একটা ভেক্টর কত? এ, এবং উপর আরেকটা ভেক্টর কত? এ। তাহলে এখন এই দুইটা ভেক্টরকে আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ ফলে দুইটা যেহেতু সমান, তাহলে বিয়োগ করলে কত হবে? 0। কিন্তু এই দুইটা যেহেতু ভেক্টর, তাই ভেক্টরের বিয়োগফলের ফলে ফলাফলটা হবে একটা ভেক্টর রাশি। তাহলে সমান মানে দুইটা ভেক্টর আমি বিয়োগ করলাম, তাহলে বিয়োগফল একটা কোন ভেক্টর হলো? শূন্য ভেক্টর। এরপরে দেখো তুমি সমান এবং বিপরীত মানে দুটি ভেক্টর। তাহলে মনে করো যে একটা ভেক্টরের মান এ এবং ওপর আরেকটা ভেক্টর, যে ভেক্টরটা কত? মাইনাসে। এখন এই দুটা ভেক্টর পরস্পরের কি? সমান, কিন্তু তাদের দিকটা কি? বিপরীত। তাহলে এখন এই দুটা ভেক্টরকে আমি যদি যোগ করি, তার মানে কত? এখানকার এ
প্লাস এখানে কত মাইনাস এ। তাহলে এখন এই দুটা যদি আমি যোগ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখন এই জায়গা থেকে আমি তাহলে ফলাফলটা পাবো কত এখানকার 0 ভেক্টর 0 ভেক্টর। তারপর দেখো সমবেগে চলমান একটি বস্তু ত্বরণও হবে একটি কি নাল ভেক্টর। তাহলে দেখো তো আমরা ত্বরণ নির্ণয়ের আমরা সমীকরণ জানতাম যে a ইজিক্যাল কত v মাইনাস ইউ ডিভাইডেড কত টি। এখন এটা সমবেগ মানে কত v এর মান এবং ইউ এর মান দুইটা পরস্পরের সমান। তাহলে এখন এই দুইটা যেহেতু দুইটা সমান তাহলে এটা বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল হবে কত 0। তাহলে 0 ডিভাইডেড টি, তার মানে সমবেগে চলমান একটি বস্তু ত্বরণের মান হবে কত 0। এরপরে দেখো আমাদের রশি টানাটানির ঘটনায় দুই পক্ষ যদি সমান বলে টান দেয়, তো মনে করো যে এই পাশে দুইজন টান দিতেছে, এই পক্ষে আরো দুইজন টান দিতেছে, তো এরা মনে করো এই পাশে আমাদের 5 নিউটন বলে টান দিতেছে আর এই পাশে এরা মনে করো 5 নিউটন বলে টান দিতেছে। তো ধরে নাও এটা যদি প্লাস ডিরেকশনে ধরো তাহলে এটা কত মাইনাস। তাহলে এখন দেখো তো এই যে আমাদের +5 আর -5 দুইটা যদি তুমি যোগ করো তাহলে যোগ করলে এখানকার দেখো এফ নেটের মান কত পাবা এখানে যে +5 আর -5 যোগ করলে কত 0 ভেক্টর 0 কি ভেক্টর। তাহলে আমরা বলতে পারি যে রশি টানাটানি দুই পক্ষ যদি সমান বলে টান দেয় তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট বল হবে কি 0 ভেক্টর। এরপরে দেখো যে দুইটি ভেক্টর পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে মনে রাখবা যে সমান্তরাল হওয়া মানে এটা 0 ডিগ্রি বা কত 180 ডিগ্রি কোণ, 0 ডিগ্রি বাকি 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে তাদের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল হবে একটি কি নাল ভেক্টর। তাহলে আমরা দেখো জানি এখানে a ক্রস b মানে কত, a ক্রস b মানে a b sin আলফা, এ বি কত সাইন আলফা। তাহলে আলফার মান কত ডিগ্রি হবে 0। তাহলে আমরা কি জানি যে সাইন 0 ডিগ্রির মান হবে কত 0। তাহলে এখন 0-র সাথে তুমি যাই গুণ করো না কেন গুণফল হবে একটি 0। তাই a ক্রস b এর মান কত হবে 0। এটা তোমরা মুখস্থ করে নিও, এটা পরবর্তীতে আমরা ডিটেইলে দেখব। দেখো এখন আমরা দেখব সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টরটা কি, যে সমজাতীয় দুইটা ভেক্টরের মান এবং দিক যদি একই হয় তাহলে ওই ভেক্টরগুলোকে আমরা কি বলবো বলো তো কি সমভেক্টর বা সমান ভেক্টর। তাহলে দেখো এই সমান ভেক্টরের আমরা ইন জেনারেলি আমরা এখানে বলতেই পারি যে সমভেক্টর হতে হলে এটা শর্ত আমাদের 3টি শর্ত থাকতে হবে। কয়টি শর্ত? 3টি। তাহলে 1 নাম্বার দেখো এটা অবশ্যই সমজাতীয় হতে হবে, সমজাতীয়। তাহলে সমজাতীয় বলতে কি বোঝায়, যেমন একটা তোমার হইতেছে কি ত্বরণ, একটা ভেক্টর ত্বরণ আর একটা ভেক্টর বেগ। তাহলে জীবনে ত্বরণ এবং বেগ এই দুইটা সমান হতে কি পারে না। তাহলে অবশ্যই তোমাকে কি হতে হবে, একটা বেগ হলে উপরটাও কি বেগ, একটা ত্বরণ হলে উপরটাও কি হতে হবে ত্বরণ। যেমন আমরা বলি যে গরু এবং ছাগল দুইটা কখনো আমরা সমান বলতে পারি না, এই দুইটাকে কখনোই আমরা সমান বলতে পারি না। তাহলে অবশ্যই সমান হতে হবে, যেমন এটা ত্বরণ হলে এটা অবশ্যই কি হতে হবে ত্বরণ হতে হবে। তো এরপরে দেখো এখন এই দুইটা ভেক্টর সমজাতীয় হলেও হবে না, যে দুইটাই মানুষ কিন্তু তারপরে দুইজনকে আমরা সমান বলতে পারি না। যদি তাদের মান সমান হয়, যদি তাদের কি মান সমান হয়, তাহলে মান যদি সমান হয় তবে কি তাদেরকে আমরা কি বলবো সমান ভেক্টর বলবো। তারপর এখানে আরো একটা বিষয় আছে, যেহেতু ভেক্টর তাদের সাথে দিক জড়িত তাহলে অবশ্যই তাদের কি হতে হবে দিকও কি হতে হবে একই। তাহলে তাদের সমজাতীয় হতে হবে, তাদের দিক একই হতে হবে এবং তাদের মানগুলো কি একই হতে হবে। তাহলে ওই ভেক্টরগুলোকে আমরা কি বলবো সমান ভেক্টর। তাহলে যেমন ধরো এখানে একটা ভেক্টর দেখো, একটা ভেক্টর এই ভেক্টরটা কত a, তাহলে আরো একটা ভেক্টর একই দিকে একই মান নিয়ে নিলাম, এই ভেক্টরটা কত b। তাহলে ধরে নাও যে এই ভেক্টরটার মান কত 5 মিটার, তাহলে অবশ্যই এই ভেক্টরটার মান কত 5 মিটার। তাহলে দুইটার আমাদের কি বলো তো কি মান একই, তাহলে তাদের দিকটাও কি একই দিকে। তাহলে এই দুইটা ভেক্টরকে আমরা বলবো সমান ভেক্টর। তো দেখো এখন আমরা দেখবো যে সদৃশ ভেক্টর। তাহলে তার নামের মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে। দেখো এখানকার দন্ত স মানে কি বলতো রেখে এখানে সমান বলতে পারো, আর এখানে দৃশ্য বা দৃশ্য বলতে এটা কি বোঝা আকার। যে দুইটা ভেক্টর আমাদের দেখতে একই রকম হবে কিন্তু তাদের মান দুইটা হবে আলাদা। আবারও বলতেছি, যে দুইটা দেখতে একই রকম হবে কিন্তু তাদের মান দুইটা হবে কি আলাদা, তাহলে তাদেরকে আমরা কি বলবো সদৃশ ভেক্টর। তাহলে দেখো তো আমাদের সমজাতীয় কিন্তু অসম মানের দুইটা ভেক্টর, যে দুইটা যদি একই দিকে ক্রিয়া করে তবে গিয়ে তাকে আমরা কি বলবো সদৃশ ভেক্টর। তাহলে যেমন ধরো এ একটা ভেক্টর, তাহলে এদিকে ক্রিয়া করতেছে, ধরে নাও এই ভেক্টরটার মান কত 5 মিটার, কিন্তু বি আরো একটা ভেক্টর যে দুইটা একই দিকে ক্রিয়া করতেছে কিন্তু এই বাহুটার মান মনে করো 2 মিটার, তবে এই দুইটা ভেক্টরকে আমরা কি বলবো সদৃশ ভেক্টর। অর্থাৎ তোমার সদৃশ ভেক্টর হতে হলে তুমি ইন জেনারেলি এখানকার দুইটা শর্ত বলতে পারো। শর্ত কয়টা? দুইটা। তাহলে 1 নাম্বার অবশ্যই এই দুটা ভেক্টর আমাদের একই জাতীয় হতে হবে। কি হতে হবে? একই জাতীয়। তাহলে সমজাতীয় বা কি হতে হবে একই জাতীয় দুটা ভেক্টর হতে হবে।
এবং অবশ্যই এই দুইটা ভেক্টরের আমাদের কি হতে হবে বলো তো দেখি, দিক একই হতে হবে, দিক একই। অর্থাৎ আমাদের একই জাতীয় বা সমজাতীয় এবং অসমমানের দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে আমরা কি বলবো, সদৃশ ভেক্টর। এখন দেখবো বিসদৃশ ভেক্টর। তাহলে দেখো বিসদৃশ ভেক্টরটা অবশ্যই দুইটা ভেক্টর সমজাতীয় হতে হবে, ভেক্টর দুইটা সমজাতীয় হবে এবং তাদের মানটা হবে আলাদা এবং তাদের দিকটা হবে পরস্পর বিপরীত দিকে। অর্থাৎ একটা ভেক্টর এখানে মনে করো যে এ নিছো, তাহলে এ ভেক্টরটা মনে করো এটা 5 মিটার। তাহলে দেখো উপর আরেকটা ভেক্টর মনে করো যে এই ভেক্টরটা তুমি বি নিছো, তাহলে এই যে দেখো এই বি ভেক্টরটা, তাহলে ধরে নাও এই ভেক্টরটার মান হইতেছে 2 মিটার। তাহলে দেখো এ এবং বি এই দুটো সমজাতীয়, যেমন এটা বেগ হলে এটাও বেগ, এটা ত্বরণ হলে এটাও কি ত্বরণ, এটা যদি বল হয় এটাও কত বল। কিন্তু এই দুইটা ভেক্টরের আমাদের মানগুলো আলাদা, তাদের দিকটাও পরস্পর কি বিপরীত। তাহলে সমজাতীয় অসমমানের দুটো ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে কি তাদেরকে আমরা কি বলবো বলো তো, কি বিসদৃশ ভেক্টর। ওকে, তো দেখো আমরা এখানে তাহলে কি কি দেখলাম, সঠিক ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। নেক্সটে দেখো বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর। তাহলে এখানে দুইটা ভেক্টর যদি আমাদের সমজাতীয় হয়, সমজাতীয় কিন্তু দুইটা ভেক্টরের মান সমান এবং দিকটা যদি বিপরীত হয় তবে গিয়ে তাকে আমরা কি বলবো, বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর। তাহলে ধরে নাও এখানে এ একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটার মান যদি আমাদের 5 মিটার হয়, তাহলে ওপর আরেকটা ভেক্টর বি, তাহলে এই ভেক্টরটা আমাদের কত 5 মিটারই হবে কিন্তু তাদের দিকটা হবে বিপরীত। তাহলে এ এবং বি দুটা একই জাতীয়, তাদের মান সমান কিন্তু তাদের দিকটা কি বিপরীত। তাহলে দেখো আমাদের ভেক্টরটা যদি বিপরীত ভেক্টর হতে হয় তাহলে অবশ্যই তাদের তিনটা শর্ত থাকতে হবে। তাহলে দেখো এখানে আমাদের তিনটি শর্ত কি কি, তাহলে তিনটি শর্ত। তাহলে দেখো 1 নম্বর শর্তটা অবশ্যই দুইটাকে আমাদের সমজাতীয় হতে হবে। যেমন দুইটা যদি ত্বরণ হয় তাহলে অবশ্যই দুইটাই ত্বরণ, যদি বেগ হয় তাহলে অবশ্যই দুইটা বেগ। এরপরে দেখো 2 নাম্বার, তাহলে তাদের মানটাও সমান হতে হবে, তাহলে মান কি হবে সমান, এবং অবশ্যই তাদের দিকটা হবে বিপরীত, দিক হবে বিপরীত দিকে। অর্থাৎ একটা যদি +5 হয় তাহলে ওপরটা কোন দিকে হবে আমাদের -5, তাহলে এও হইতেছে তোমার কি বিপরীত ভেক্টর। নেক্সটে দেখো আমরা দেখবো যে আয়ত একক ভেক্টর। তাহলে আমরা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, তাহলে ত্রিমাত্রিক ব্যবস্থা, তাহলে ধরে নাও এটা কত x অক্ষ, এটা কত আমাদের y অক্ষ এবং এটা কত z অক্ষ। তাহলে এই যে দেখো x, y এবং কত z অক্ষ বরাবর আমাদের তিনটা ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর ধরে নিব। তাহলে ধরে নাও তোমাদের এখানে একক ভেক্টর, x এর দিকে একটা ভেক্টর, একক ভেক্টর কত দেখাবো i, y এর দিকে একটা একক ভেক্টর ধরে নাও ভেক্টরটা কত j, z এর দিকে একটি একক ভেক্টর ধরে নাও ভেক্টরটা কত কে। আর আমরা জানি যে একক ভেক্টরের উপর টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো যে x এর দিকে i, y এর দিকে j এবং z এর দিকে কত কে। তাহলে এই যে এই তিনটি i, কত j, কত আমাদের কে, তাহলে এই তিনটা ভেক্টরকে একত্রে আমরা কি বলবো, আয়ত একক ভেক্টর। আয়ত একক কি বলতে রেখে ভেক্টর। ওকে, তাহলে তিনটা ভেক্টরকে আমরা একত্রে বলবো আয়ত একক ভেক্টর। তো এখন দেখো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ভেক্টর যেটা বিপ্রতীপ ভেক্টর। এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে, এক্সাম্পল আসতে পারে যে নিচের কোনটি বিপ্রতীপ ভেক্টর। তাহলে দেখো যদি একটা ভেক্টর ওপরটার বিপ্রতীপ হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো, বিপ্রতীপ ভেক্টর। আমি বলতে পারবো যে ভাই বিপ্রতীপ জিনিসটা কি, তাহলে সহজ কথায় বলতে গেলে উল্টা, সহজ কথা বলতে গেলে কি উল্টা। ধরে নাও যে একটা ভেক্টর কত 5i, তাহলে ওপর ভেক্টরটা যদি আমাদের এটা উল্টা হয় দ্যাট মিন্স 1/5 কত 5i হয়, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর এই দুটাকে পরস্পরে আমরা কি বলবো, বিপ্রতীপ ভেক্টর। তুমি এভাবে বলতে পারো যে একটা ভেক্টরের মান কত 2i, তাহলে ওপর ভেক্টরটা হবে 1/2 কত 2i, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরকে পরস্পরকে আমরা কি বলবো, বিপ্রতীপ ভেক্টর। তাহলে সহজ কথায় একটা ভেক্টর ওপরটা যদি উল্টা হয় বা বিপ্রতীপ হয় তবে তাদেরকে আমরা কি বলবো, বিপ্রতীপ ভেক্টর। তাহলে দেখো তো আমরা এই জায়গাতে দেখো আমরা আয়ত একক ভেক্টর দেখে ফেলছি, বিপ্রতীপ ভেক্টরটা আমরা কি দেখে ফেলছি। এরপরে দেখো আমরা সমরেখ ভেক্টর দেখব। তাহলে দুই বা ততোধিক ভেক্টর যদি পরস্পর একই রেখায় মানে একটাই রেখায় বা সমান্তরাল, আর সমান্তরাল মানে কি জানো, এটা 0 ডিগ্রি হতে পারে মানে একই দিকে, এবং বা এটা আমাদের কি হতে পারে 180 ডিগ্রি মানে পরস্পর বিপরীত দিকেও হতে পারে।
তাহলে দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর বা সমান্তরালে যদি ক্রিয়া করে তাহলে তাদেরকে আমরা কি বলবো, সমরেখ ভেক্টর। তাহলে যেমন তুমি এক্সাম্পল স্বরূপ বলতে পারো একটা ভেক্টর এটা এইদিকে ক্রিয়া করতেছে, ওপর বি আর একটা ভেক্টর, তাহলে এই বি ভেক্টরটা মনে করো আমাদের এইদিকে ক্রিয়া করতেছে, বা ওপর সি আর একটা ভেক্টর এটা মনে করো পরস্পর আমাদের বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তাই না? তাহলে এগুলো প্রত্যেকটা ভেক্টরকে এগুলো একই রেখায় বা পরস্পর বিপরীত দিকে বা সমান্তরালে ক্রিয়া করলে, এক কথায় সমান্তরালে যদি ক্রিয়া করে তাহলে তাদেরকে আমরা কি বলবো, সমরেখ ভেক্টর। নেক্সটে দেখো সমতলীয় ভেক্টর। তাহলে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তবে তাদেরকে আমরা সমতলীয় ভেক্টর বলবো। তাহলে যেমন ধরো এই যে আমাদের বোর্ডটা, তাহলে এই বোর্ড এটা একটা তল, তাহলে এই তলের উপর আমি যতগুলোই ভেক্টর আর্ট করি না কেন তাহলে প্রত্যেকটা ভেক্টরকে এক একটা আমরা কি বলবো, সমতলীয় ভেক্টর, টোটালটাকে সমতলীয় ভেক্টর বলবো। তাহলে ধরে নাও এ একটা ভেক্টর, তাহলে এটা আমাদের এই বরাবর ক্রিয়া করতেছে, বি আর একটা ভেক্টর মনে করো এটা বিপরীত দিকে ক্রিয়া করতেছে, সি আর একটা ভেক্টর মনে করো এই দিকে ক্রিয়া করতেছে। তাহলে এখানে দেখো এই যে প্রত্যেকটা এ বি সি তিনটা বোর্ডের উপরে আছে না, তাহলে তিনটাই যেহেতু বোর্ডের উপরে আছে তাই এগুলোকে আমরা একত্রে আমরা কি বলবো, সমতলীয় ভেক্টর। নেক্সটে দেখো আমাদের সীমাবদ্ধ ভেক্টর। তাহলে এখানে দেখো কোনো ভেক্টরে যদি পাদবিন্দুটা নির্দিষ্ট থাকে তাহলে ওই ভেক্টরগুলোকে আমরা সীমাবদ্ধ ভেক্টর বলবো। যেমন তোমরা অবস্থান ভেক্টর আর্ট করার সময় এটা দেখছিলা, যেটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ এবং এটা কি জেড অক্ষ। তাহলে ধরে নাও এখানে একটা বিন্দু বা একটা ভেক্টর পি, তাহলে এই পি ভেক্টরটা আমাদেরকে মূল বিন্দু ও থেকে পি পর্যন্ত একটা ভেক্টর পাবো। ধরে নাও এই ভেক্টরটা কত, r1, ভেক্টরটা কত, r1। তাহলে আমি যদি ওপর আরেকটা ভেক্টর ধরে নিই বা বিন্দু ধরে নিই, ধরে নাও এই বিন্দুটা কত, কিউ। তাহলে এখন এই বিন্দুটার অবস্থান ভেক্টর কত, মূল বিন্দু থেকে কিউ পর্যন্ত যে ডিসটেন্সটা বা অবস্থানটা, তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, r2। তাহলে দেখো তো একটু লক্ষ্য করলে দেখবা যে r1 এবং r2 এই দুটা কি একই বিন্দু হতে উৎপন্ন না? তাহলে এক বা একাধিক ভেক্টর যদি একটাই বিন্দু হতে উৎপন্ন হয় তবে এই ভেক্টরগুলোকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। তাহলে তুমি কি এখানে এক্সাম্পল স্বরূপ বলতে পারো না যে সকল অবস্থান ভেক্টরই আমাদের কোন ভেক্টর, বলো তো দেখি, সীমাবদ্ধ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরগুলো হইতেছে আমাদের কি সীমাবদ্ধ ভেক্টর। তো দেখো আমরা এখানে তাহলে সমরেখ ভেক্টর দেখে ফেলছি, আমাদের সমতলীয় ভেক্টরও দেখে ফেলছি, সীমাবদ্ধ ভেক্টর আমরা কি দেখে ফেললাম। নেক্সটে দেখো আমরা দেখবো যে পোলার ভেক্টর। তাহলে পোলার ভেক্টর জিনিসটা কি, যে ঘূর্ণনের সঙ্গে যুক্ত নয়, ঘূর্ণনের সঙ্গে যুক্ত কি বলতে রেখি নয়, তাহলে এরূপ ভেক্টরগুলোকে আমরা কি বলবো, পোলার ভেক্টর। যেমন ধরো তুমি একটা বস্তুকে ধরে তুমি ঠেলতেছো অর্থাৎ বল প্রয়োগ করতেছো, তাহলে বলটা সরলরৈখিক বরাবর, অর্থাৎ এটা ঘূর্ণনের ব্যাপার স্যাপার না। তাহলে তুমি বল যদি প্রয়োগ করো তাহলে এটা এক্সাম্পল বলতেই পারো, তাহলে বল প্রয়োগ করতেছো তাহলে এটা আমাদের কি বলতে রেখি, পোলার ভেক্টর। এরপরে দেখো তো আমাদের সরণ, তাহলে বল প্রয়োগে সরণ ঘটবে, এটাও কি সরলরৈখিক বরাবর। বেগ, এটাও কোন বরাবর, সরলরৈখিক বরাবর। এরপরে আমাদের কি বলতে রেখি, ভরবেগ, তাহলে এগুলো আমাদের কি সরলরৈখিক বরাবর। তাহলে সরলরৈখিক বরাবর প্রত্যেকটা ব্যাপার স্যাপারকে আমরা কি বলবো, বলতে রেখি পোলার ভেক্টর। নেক্সটে দেখো অক্ষীয় ভেক্টর। তাহলে ঘূর্ণনের সঙ্গে যুক্ত এরূপ ভেক্টরগুলোকে আমরা কি বলবো, অক্ষীয় ভেক্টর। যেমন ধর একটা ফ্যান ঘুরতেছে, তাহলে ফ্যানটার একটা কৌণিক বেগ আছে, একটা কৌণিক বল আছে, একটা কৌণিক সরণ আছে, তাহলে এই যে ব্যাপার স্যাপারগুলোকে আমরা কি বলবো, অক্ষীয় ভেক্টর। তাহলে দেখো এখানে তাহলে আমরা এক্সাম্পল স্বরূপ আমরা তাহলে বলতে পারি যে কৌণিক কি বলতে রেখি, কৌণিক বেগ, তারপর কি কৌণিক সরণ, কৌণিক কি সরণ, তারপর আমাদের কি কৌণিক বল, কৌণিক কি বলতে রেখি বল, বা আমরা এটাকে কি বলতে পারি, ঘূর্ণন বল, কৌণিক বল বা কি ঘূর্ণন বল, বা এটার অপর নাম কি টর্ক, বা আমরা এটার অপর নাম কি টর্ক। তারপর দেখো আমাদের জানি যে কৌণিক ভরবেগ, কৌণিক কি ভরবেগ। তাহলে দেখো এই টাইপের ব্যাপার স্যাপারগুলোকে আমরা কি বলবো, অক্ষীয় ভেক্টর, অক্ষীয় ভেক্টর। তাহলে দেখো তো তুমি এই অক্ষীয় ভেক্টরটাকে চেনার উপায় তুমি করতে পারো, যেটা টেকনিকে। তাহলে দেখো আমাদের চেনার উপায়, চেনার কি উপায়, তাহলে অক্ষীয় ভেক্টর চেনার উপায় হতেছে যে কোনো কথার সাথে আমাদের ঘূর্ণন অথবা কি বলতে রেখি কৌণিক, ঘূর্ণন বা কত কৌণিক। তাহলে এই কথা দুইটা যদি থাকে কোনো ভাষার সাথে তাহলে এটাকে আমরা কি বলবো, বলতে রেখি অক্ষীয় ভেক্টর। একমাত্র ব্যতিক্রম হইতেছে আমাদের টর্ক। তাহলে টর্ক বাদে যে কোনো কিছুর সাথে ঘূর্ণন বা কৌণিক থাকলে তাদেরকে আমরা বলবো অক্ষীয় ভেক্টর। তাহলে দেখো তো আমাদের এখানে তাহলে পোলার ভেক্টর হয়ে গেল, অক্ষীয় ভেক্টর হয়ে গেল। দেখো আমাদের ভেক্টরের অ্যাকচুয়াল ফিল পেতে হলে আমাদের সংজ্ঞামূলক ব্যাপার স্যাপারগুলোর কোনো বিকল্প নাই। তো তোমাদের দেখো অনেকে দেখা যায় যে আমাদের ম্যাথ বিষয়গুলো বেশি প্রায়োরিটি দিতে গিয়ে আমাদের এই সংজ্ঞাগুলোকে ইগনোর করে ফেলো, কিন্তু এই জায়গা থেকেও কিন্তু আমাদের কোশ্চিন আসে, আমাদের খুব ইম্পর্টেন্ট জায়গা। তো তোমরা এই বিষয়টা খুবই সহজে এগুলো মনে রাখতে পারো, ইনশাআল্লাহ এই ক্লাসটা করলে সংজ্ঞা রিলেটেড আর কখনো কোনো প্রবলেম হবে না।
তো ভেক্টরের বাকি অংশটুকু আমাদের পরবর্তী ক্লাসে আপলোড করা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আকাশ ফিজিক্স একাডেমির সাথেই থাকো। আল্লাহ হাফেজ।